বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীগণ, আমি তোমাদেরকে এখন ইকুয়েশনের দ্বিতীয় অঙ্কটি নিয়ে আলোচনা করব। বিবিএ অনার্স 2014 সালের অঙ্ক। আমরা 15 সালেরটা করছি, 14 সাল, 15, 14, 13, 12 এভাবে আমরা উল্টা দিক থেকে আমরা বেশ কয়েকটা অঙ্কের ব্যাখ্যা সহ তোমাদেরকে সলিউশন করে দেখালাম, সমাধান করে দেখালাম। দেখো, জানুয়ারি 1 মেহেদি ইনভেস্ট টাকা 1,20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। মালিকের নাম মেহেদি। মেহেদি 1,20,000 টাকা বিজনেসে ইনভেস্ট করে, বিনিয়োগ করে। তাহলে আমরা জানি ক্যাশ কারবারে আসছে, ক্যাশে যোগাবে, ক্যাপিটাল নামে আসছে, ক্যাপিটালে যোগাবে। তাহলে দেখো 1 নম্বর সমাধান আমরা কি করছি। দেখো, দেখো 1 নম্বরে আমরা লিখছি কোথায়, মিস্টার মেহেদি সামারি অফ ট্রানজাকশন এন্ড দেয়ার ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। তাহলে কোথায় কোথায় লিখছি দেখো, জানুয়ারির 1 ক্যাশে যোগ 1,20,000 টাকা আর ক্যাপিটালে যোগ 1,20,000। এখন এখানে একটা জিনিস তোমাদের আমি একটু বলে নেই, এই অঙ্ক দুইটা পদ্ধতিতে করা যায়। আমি যে অঙ্কটা 2015 সালের অর্থাৎ প্রথম অঙ্কটা করলাম, ওটাতে আমরা ডান দিকে ঘর কাটছি 3টা 4টা, রিমার্ক, ক্যাপিটাল, নোটস পেয়াবেল, অ্যাকাউন্টস পেয়াবেল। যত ধরনের আয় ক্যাপিটালে যোগ করছি, যত ধরনের ব্যয় ক্যাপিটাল থেকে বিয়োগ করছি। আর এখন যে অঙ্কটা করব সেটা দ্বিতীয় পদ্ধতিতে। যাবতীয় আয়গুলি ক্যাপিটালে যোগ না করে রেভিনিউ নামে একটা অ্যাকাউন্ট করে রেভিনিউ অ্যাকাউন্টে লিখব। যাবতীয় ব্যয়গুলি এক্সপেন্ডিচার নামে একটা ঘর কটে, সেই ঘর কেটে এক্সপেন্ডিচারের ঘরে লিখব। আর যদি ড্রয়িং থেকে মালিক যদি কোনো টাকা উত্তোলন করে, তাহলে ড্রয়িংস নামে একটা ঘর কেটে সেখানে দেখাবো। ক্যাপিটাল থাকবে ফিক্সড, অর্থাৎ প্রথম যেই ক্যাপিটাল নিয়ে কারবারে আসছে শেষ অবধি, শেষ পর্যন্ত ক্যাপিটাল ওই 1,20,000ই আছে। দেখো তোমরা, ক্যাপিটাল 1,20,000, ওই যোগফল খালি 1,20,000 আমরা নামিয়ে দিয়েছি। কিন্তু ক্যাপিটালের সাথে যেটা যোগ হওয়ার, যেমন 7 তারিখে একটা এন্ট্রি ছিল 2,000 টাকা, ক্যাপিটালে যোগ বিয়োগ না করে এটা আয় রেভিনিউর ঘরে লিখছি। আর এক্সপেন্ডিচার ছিল 1,500, এক্সপেন্ডিচারের ঘরে লিখছি। আবার দেখো 8 তারিখে 1,500 টাকার একটা এক্সপেন্ডিচার ছিল, সরি 8 তারিখে আমাদের 1,200 টাকা একটা লেনদেন ছিল। ওই 1,200 টাকা আমরা ড্রয়িং ছিল, ড্রয়িংসের ঘরে লিখে দিছি। 1,200 টাকা আমাদের ড্রয়িংসে ছিল, আমরা ড্রয়িংসের ঘরে লিখে দিছি। এরপরে দেখে নাও, তাইলে পর্যায়ক্রমে আমি অঙ্কটা তোমাদের সামনে আলোচনা করি। তাইলে এখন আসো, প্রথম ক্যাশে যোগ, ক্যাপিটালে যোগ। এরপরে 2 নম্বরে কি ছিল, পারচেজ ইকুইপমেন্ট 15,000, পেড টাকা 5,000 in cash and signed a notes payable for the remaining balance. remaining শব্দের অর্থ অবশিষ্ট। for the remaining balance, অবশিষ্ট টাকার জন্য আমরা একটা নোটস পেয়াবেল ইস্যু করলাম। তাইলে ইকুইপমেন্টের যোগ 15,000, ক্যাশে থেকে বাদ যাবে 5,000, আর 10,000 টাকা নোটস পেয়াবেলের ঘরে বসবে ডান দিকে। তাহলে বাম দিকে ইকুইপমেন্টের ঘরে বসবে 15,000, আর বাম দিকে ক্যাশের ঘরে আমরা বিয়োগ করে দেব 5,000, আর ডান দিকে নোটস পেয়াবেলের ঘরে বসবে 10,000 টাকা। তাহলে দেখো আমরা সমাধানে ঠিক তাই করে দিয়েছি। দেখো 2 তারিখে ক্যাশ থেকে বাদ 5,000, ইকুইপমেন্ট কিনছি 15,000, 5,000 টাকা ক্যাশ দিছি, ক্যাশ থেকে 5,000 বাদ, ইকুইপমেন্ট তো 15,000ই আসছে। আর 10,000 টাকা দিতে পারি না, একটা নোটস পেয়াবেল দিচ্ছে, ওই জন্য নোটস পেয়াবেলের ঘরে লিখে দিলাম 10,000 টাকা। ক্যাপিটালে কোনো প্রভাব পড়ে না, রেভিনিউ, এক্সপেন্ডিচার বা ড্রয়িং এ কোনো প্রভাব পড়বে না। ক্যাপিটালে তো কোনো প্রভাব পড়বেই না। রেভিনিউ হইলে, আয় হইলে রেভিনিউতে দেবো, ব্যয় বা খরচ হলে এক্সপেন্ডিচারে দেবো, আর উত্তোলন ড্রয়িংস হলে ড্রয়িংসে দেবো। গেল আমাদের এটা। যাও পরের এন্ট্রিটা, পেড টাকা 1,500 ফর অফিস রেন্ট ফর দা মান্থ। এ মাসেরই অফিস রেন্ট বাবদ 1,500 টাকা আমরা ব্যয় করি, এটা এই মাসের খরচ নামেই দেখাই দেব। তাহলে বাম দিকে ক্যাশ থেকে বাদ 1,500, ডান দিকে এক্সপেন্ডিচারের ঘরে লিখবো 1,500। তাহলে দেখো বাম দিকে ক্যাশ থেকে বাদ দেব 1,500, আবার ডান দিকে এক্সপেন্ডিচারের ঘরে লিখবো আমরা 1500 খরচের ঘরে দেখো এই যে এক্সপেন্ডিচারের ঘরে লিখছি 1500 আর বাম দিকে ক্যাশ থেকে ব্র্যাকেট মানে বিয়োগ করে দিছি 1500 টাকা। তার মানে আমরা
ভাড়া দিছি, ভাড়া দিলে ক্যাশ চলে গেছে, ভাড়া দিলে আমরা খরচ হয়েছে, খরচ নামে দেখাই দিলাম। এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতির অঙ্ক। খেয়াল রাখো, প্রথম অঙ্কটা করছি প্রথম পদ্ধতি, যেখানে যাবতীয় আয় ব্যয়গুলি ক্যাপিটালে যোগ বিয়োগ করছি, রেভিনিউ, এক্সপেন্ডিচার বা ড্রয়িংস এর জন্য আলাদা কোনো ঘর কাটি নাই। আর এটা দ্বিতীয় পদ্ধতিতে করছি, আমি ক্যাপিটালকে কনস্ট্যান্ট রাখছি, ফিক্সড রাখছি, ক্যাপিটালে কিছু যোগও হবে না, বিয়োগ হবে না। যাবতীয় যোগ বা বিয়োগগুলি আমরা আয়গুলি রেভিনিউর ঘরে লিখবো, ব্যয়গুলি এক্সপেন্ডিচারের ঘরে লিখবো, আর ড্রয়িংস থাকলে ড্রয়িংস এর ঘরে লিখবো। আলাদা আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। এই যে রেভিনিউ লেখা মানে আয় ব্যাখ্যা বুঝেছে, এক্সপেন্ডিচার লেখা মানে ব্যয় ব্যাখ্যা বুঝেছে, ড্রয়িং মানে উত্তোলনের ব্যাখ্যা বুঝেছে। আলাদাভাবে ব্যাখ্যার আর কোনো ঘর দিতে হবে না। এখন তোমাদের প্রশ্ন থাকবে, স্যার পরীক্ষায় আমরা কোনটা ফলো করবো? দ্যাট ইউ লাইক বেস্ট, তুমি যেটা ভালো মনে করো, দুইটাই পদ্ধতি। তাহলে এখন তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমরা শিক্ষক, আমরা দুইটা পদ্ধতি তোমাদের শিখাবো, এটাই আমাদের দায়িত্ব। এখন আসো, এরপরে 7 তারিখের লেনদেন। 5 তারিখ গেল, পারফর্ম টাকা 20,000 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। আমরা 20,000 টাকা একটা সেবা দান করছি, যেটা আমরা এখনো টাকা পাই নাই। অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে ধারে, বাকিতে। তাহলে আমরা যদি এটা সেবাদানকারী প্রতিষ্ঠানের হিসাব না করে যদি আমরা ট্রেডিং, ক্রয় বিক্রয় হিসাব করতাম, তাহলে ধারে বিক্রি করলে দেনাদার বা অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ করতাম। এখানেও অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ হবে। পারফর্ম 20,000 সার্ভিস অন অ্যাকাউন্টস পারফর্ম। তাহলে আমরা 20,000 টাকার মাল ধারে বিক্রি করছি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, আর এটা আমাদের জন্য একটা আয়। আবার সার্ভিস রেভিনিউতে যোগ, সার্ভিস রেভিনিউতে যোগ, অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, আবার ডান দিকে সার্ভিস রেভিনিউতে যোগ। বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, ডান দিকে সার্ভিস রেভিনিউতে যোগ। বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবলে যোগ, ডান দিকে সার্ভিস রেভিনিউ, সেবা দান। আমরা তো সার্ভিস রেভিনিউর একটা ঘর আমরা আঁকছি, সেই সার্ভিস রেভিনিউতে যোগ। তাহলে দেখো, আমি সমাধানে দেখে আসি। 8 তারিখের লেনদেনটা আমাদের, সরি 7 তারিখের লেনদেনটা আমাদের কি হয়েছিল? এটা 7 তারিখের লেনদেন, 20,000 টাকা। দেখো 7 তারিখের লেনদেন, অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা ঘর কেটে সেই অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখছি। আবার সার্ভিস রেভিনিউর ঘরে, এই দেখো সার্ভিস রেভিনিউর ঘরে আয় হয়েছে 20,000 টাকা, সার্ভিস রেভিনিউর ঘরে লিখছি। এরপরে দেখো 8 তারিখ আমরা করে আসছি, 7 তারিখ করছি, এখন 8 তারিখ। 8 তারিখের লেনদেন কি ছিল? উইথ ড্রোন টাকা 1,200 ইন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে তুলে নিচ্ছে। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তুলে নিলে একে বলে উত্তোলন, 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 উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে মালিক তুলে নিলে সেটা হয় উত্তোলন। ড্রয়িংস, ড্রয়িংস, ড্রয়িংস। তাইলে আমরা ক্যাশ তো কারবার থেকে চলে গেছে, মালিক নেই আর অন্য কোনো কাজে ব্যয় করি, টাকা তো চলে গেছে, ক্যাশ থেকে বাদ। বাম দিকে ক্যাশ থেকে বিয়োগ, ডান দিকে ড্রয়িংস এর ঘরে যোগ। তাহলে দেখো আমরা সমাধানে কি করছি? 8 তারিখ, বাম দিকে ক্যাশ থেকে বাদ 1200 টাকা, ডান দিকে ড্রয়িংস এর ঘরে আমরা লিখছি 1200 টাকা। বাম দিকে ক্যাশ থেকে বাদ 1200, ডান দিকে আমরা ড্রয়িংস এর ঘরে লিখছি 1200। এরপরে আসো, 8 তারিখের পরে ছিল আমাদের কত তারিখের লেনদেন? 8 এর পরে 13 তারিখ, পারচেজ সাপ্লাইজ টাকা 1,500 অন অ্যাকাউন্ট। আমি প্রথম অঙ্কটাতেও তোমাদের আলোচনা করেছি, সাপ্লাইজ মানে মনিহারি। ব্রিটিশ ইংলিশে বলা হয় সাপ্লাইজ, সরি ব্রিটিশ ইংলিশে বলা হয় স্টেশনারি, আমেরিকান ইংলিশে বলা হয় সাপ্লাইজ, যেটাকে আমরা বাংলায় বলি মনিহারি। এখন ব্রিটিশরা যতটুকু খরচ হয় ততটুকু কিনে ওটা ইনকাম এক্সপেন্ডিচারে খরচ নামে দেখায়। ওর থেকে যদি কিছু আনইউজ থাকে ওইটুক বিয়োগ করে অ্যাসেটে দেওয়া হয় আনইউজ সাপ্লাইজ। আর আমেরিকানরা সারা বছরের সাপ্লাইজ নামে একবারে কিনে এবং ব্যালেন্স শিটের অ্যাসেটে শো করে। ওর থেকে যতটুকু এক্সপেন্ডিচার হয় ততটুকু বিয়োগ করে ইনকাম স্টেটমেন্টে আমরা আমেরিকানরা খরচ নামে দেখায়। তাহলে এখানে সাপ্লাইজ এককালীন কিনলো ওরা 1500 টাকার। তাইলে বাম দিকে সাপ্লাইজ নামে একটা ঘর কেটে সেখানে বসাবো 1500, আর এটা তো কিনছে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে ধারে কিনছে। তাহলে ধারে কিনলে ডান দিকে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে লিখবো। তাহলে সাপ্লাইসে বাম দিকে সাপ্লাইসের ঘরে যোগ হবে, আবার ডান দিকে অ্যাকাউন্টস পেয়েবলে যোগ হবে। তাহলে দেখো 13 তারিখের লেনদেনটা আমরা কি করছি? আগের যোগফল নামাইলাম। এরপরে 13 তারিখে বাম দিকে সাপ্লাইজ নামে একটা ঘর কাটছি আমরা, দেখি যে সাপ্লাইজ, সাপ্লাইজ নামে ঘর কেটে সেখানে লিখছি 1500। আবার ডান দিকে আমরা
সরি অ্যাকাউন্টস পেয়াবেল, বা ডান দিকে এটা তো ধারে কিনছি আমরা, অ্যাকাউন্টস পেয়াবেলের ঘরে লিখছি 1500। গেল আমাদের দ্বিতীয়টা। এখন যাও এটা হলো তাহলে সাপ্লাই ছিল আমাদের 1500 টাকা, বাম দিকে সাপ্লাইসের ঘরে লিখছি 1500, ডান দিকে অ্যাকাউন্টস পেয়াবলের ঘরে লিখছি 1500। এরপরে দেখো কত তারিখের লেনদেন, এটা গেল 13 তারিখের। তারপরে দেখো 13 পরে 17 তারিখের ট্রানজাকশন লেনদেন, রিসিভ ক্যাশ 800 ফর সার্ভিস প্রোভাইডেড অন জানুয়ারি 7। এখন দেখো দুইটাকে আমি হাইলাইটস করে দেই। জানুয়ারির 7 তারিখে কত টাকার সার্ভিস দিছিলাম আমরা? 20,000 টাকা অন অ্যাকাউন্ট। সেই 20,000 টাকার মধ্য থেকে 17 তারিখে এসে আমরা 8,000 টাকা ওদের থেকে আদায় করি, রিসিভ করি। তাহলে 20,000 থেকে 17,000 টাকা আমাদের আদায় হয়, বলে দিচ্ছে জানুয়ারির 7 তারিখেরটা। তাহলে টাকা আদায় হলে ক্যাশে যোগ 8,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যেহেতু টাকা পাওয়া গেল, তাহলে ডান দিকে বাম দিকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ 7,000। তাহলে বাম দিকে অ্যাসেট দিকে আমাদের দুইবার কাজ হবে, ক্যাশে যোগ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ। তাহলে একবার যোগ একবার বিয়োগ, দুই দিক সমান, দুই পারেই সমান হয়ে গেল, ডান দিকে আর লেখার প্রয়োজন নাই। তাহলে বাম দিকে ক্যাশে যোগ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ। তাহলে দেখো 17 তারিখ, বাম দিকে ক্যাশে যোগ 8,000, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ 8,000। এই দেখো ডান দিকে এর কোনো প্রভাব নাই। এরপরে আসো 17 তারিখের পরে কয় তারিখের লেনদেন আছে? ট্রানজাকশন 26 তারিখে মেড এ ক্যাশ পেমেন্ট টাকা 7,000 ইন নোটস পেয়াবেল। তাহলে আমাদের যে নোটস পেয়াবেল ছিল, সেই নোটস পেয়াবেল থেকে আমরা 7,000 টাকা এখন আদায় করি। তাহলে নোটস পেয়াবেল ছিল কোথায়? 2 তারিখে যে আমরা ইকুইপমেন্ট পারচেস করি, তাহলে ইকুইপমেন্ট পারচেস 15,000 টাকা, আমরা সেখান থেকে ক্যাশ পরিশোধ করছি মাত্র 5,000 টাকা, এন্ড দ্য রিমেইনিং ব্যালেন্স অবশিষ্ট টাকার জন্য নোটস পেয়াবেল দিছিলাম। তাহলে নোটস পেয়াবেল ছিল 10,000। তাহলে ডান দিকে সেই নোটস পেয়াবেলের টাকা এখন পরিশোধ করে দিলাম। কয় টাকা? নোটস পেয়াবেল থেকে বাদ। দেখো 26 তারিখ নোটস পেয়াবেল থেকে বাদ 7,000, আর ক্যাশের থেকে বাদ। এটা তো টাকা পরিশোধ করে দিছি, ক্যাশ থেকে চলে গেছে, আর আমার নোটস পেয়াবেল নামে দায়ও কমে গেছে। তাহলে দেখো ডান দিকে নোটস পেয়াবেল থেকে বাদ দিলাম 7,000, আবার বাম দিকে আমাদের ক্যাশ চলে গেল, ক্যাশ থেকে বিয়োগ করে দিলাম 7,000। তাহলে গেল আমাদের 26 তারিখের লেনদেন। এরপরে যাও 26 পরে 28 তারিখের ট্রানজাকশন, রিসিভ ক্যাশ টাকা 11,000 as full settlement of remaining money of service provided on January 7। এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার লুকিয়ে আছে। দেখো জানুয়ারির 7 তারিখ, যেটা আমি হাইলাইট করে রাখছি, আমরা ধারে সেবা দান করছি 20,000 টাকা, ওখান থেকে 17 তারিখে এসে আদায় করি মাত্র 8,000 টাকা। তাহলে আমাদের রিমেইনিং অবশিষ্ট থাকে আরো 12,000 টাকা। ওই ব্যক্তি জানুয়ারির ওই মাসের 28 তারিখে এসে আমাদের 11,000 টাকা পেড করে পরিশোধ করে বলল ফুল সেটেলমেন্ট অফ দ্য রিমেইনিং মানি অফ সার্ভিস প্রোভাইডেড জানুয়ারি 7। অর্থাৎ অবশিষ্ট টাকার থেকে আমি 11,000 পরিশোধ করলাম, আর দিতে পারবো না, আর দিব না, এটাই ফুল সেটেলমেন্ট, এটাই ফুল পরিশোধ। তাহলে 1,000 টাকা আমাদের লস। 1,000 টাকা আমাদের পাওনা ছিল 20,000, আদায় 17 তারিখে আদায় হয়েছে 8, আর পাওনা থেকে 12, তার থেকে এখন আদায় হলো মাত্র 11। তাইলে বাকি 1,000 টাকা আমাদের লস, ওইটা আমরা ডিসকাউন্ট নামে, লস নামে আমরা দেখাবো। তাইলে দেখো আমাদের 28 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 12,000ই বাদ দেবো, কিন্তু আমরা ক্যাশে যোগ করবো 11,000, আর 1,000 টাকা আমাদের এক্সপেন্ডিচার নামে, দেখো এক্সপেন্সেসের ঘরে আমরা লিখছি 1,000 টাকা বিয়োগ। বুঝতে পারছো? এরপরে দেখো এরপরে আছে আমাদের 28 তারিখের লেনদেন শেষ, আমাদের 31 তারিখ লেনদেন। 28 তারিখ লেনদেনে আমরা দেখছি ক্যাশে যোগ 11,000, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ 12,000, ডিসকাউন্ট নামে এক্সপেন্সের ঘরে বসছে 1,000, যেটা আমাদের লস আদায় হবে না। এরপরে আসো 31 তারিখ পেড টাকা 2,000
ফর এমপ্লয়িজ স্যালারি। এমপ্লয়ার অর্থ নিয়োগকর্তা মালিক, আর এমপ্লয়িজ অর্থ নিয়োগ কর্মী অর্থাৎ কর্মচারী। পেড টাকা 2000 ফর এমপ্লয়িজ স্যালারি, কর্মচারীদের বেতন দিলাম আমরা 2000 টাকা। এটা অবশ্যই আমাদের খরচ, আর খরচ হয়েছে ক্যাশ চলে গেছে, ক্যাশ থেকে বাদ, বাম দিকে ক্যাশ হতে বাদ, আর ডান দিকে এক্সপেন্সেসের ঘরে বসবে 2000। দেখো বাম দিকে ক্যাশ হতে বাদ 2000 31 তারিখ, আবার ডান দিকে এক্সপেন্সেসের ঘরে বসছে 2000 টাকা। এই দেখো এক্সপেন্সেসের ঘরে বসছে 2000 টাকা। আমাদের টোটাল এন্ট্রি শেষ, টোটাল এন্ট্রি শেষ। এরপরে দেখো আমরা সবগুলি ফিগারগুলি নামালাম, যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করলে ডান দিকে কি কি আছে দেখো, ডান দিকের আমাদের টোটাল যোগফল হয়েছে 1,38,800, আর বাম দিকের অ্যাসেট কয়টার যোগফল হয়েছে আমাদের 1,38,800। তাহলে দুই দিকে আমাদের সমান হয়ে গেল। এখন দেখো প্রশ্নটায় আমাদের একটা বাড়তি তথ্য ছিল, প্রশ্নটায় আমাদের একটা বাড়তি রিকোয়ারমেন্ট ছিল, show the effect of each of the above transaction on the accounting equation। এরপরে বলছিল prove the accounting equation, accounting equipment এর proof দেখাও, প্রমাণ দেখাও। তাহলে এই দ্বিতীয় রিকোয়ারমেন্টটা আমরা করি, এই যে prove the accounting equation। এই একটা অঙ্কে যা দেখাবো, হাজার অঙ্কে prove the accounting equation বললে ঠিক একইভাবে তোমরা করে দিবে, এটার কোনো বিকল্প কথা আর নাই। we know accounting equation equal to কি লিখলাম, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে বাম দিকে কি কি ব্যালেন্স ছিল আমাদের, এই দেখো ক্যাশ ছিল, এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল, এরপরে ছিল ইকুইপমেন্ট, তারপরে সাপ্লাইজ। বাম দিকে 4টে নাম ছিল, বাম দিকে নাম ছিল আমাদের 4টা। এই বাম দিকে 4টা নাম আমরা লিখলাম। ডান দিকে ছিল আমাদের কয়টা নাম দেখো, নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাপিটাল। আর ওই এক্সপেন্ডিচার এবং রেভিনিউ, এক্সপেন্ডিচার এবং ড্রয়িংস এইগুলি আর আমাদের আনতে হবে না। তাহলে বাম দিকের যোগফলগুলি তুমি করো, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল আর ক্যাপিটাল মিলে আমাদের টোটাল কত হয়েছে 1,38,000। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন হলো বাম দিকের অ্যাসেটগুলি, একটা ছিল না জিরো লিখে দিয়েছি, অ্যাসেটগুলির যোগফল যত, ডান দিকের লায়াবিলিটির যোগফল তত হবে। বাম দিকের অ্যাসেটগুলির যোগফল যত হবে, ডান দিকে লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির যোগফল ঠিক তত হবে। তাইলে আমি বলতে পারি, আমি এখন যে দ্বিতীয় অঙ্কটা করলাম এটা 2014 সালের, আমি দ্বিতীয় নিয়মে করলাম। নিয়ম বলতে প্রথমটা ছিল যত ধরনের আয় বা ব্যয় ড্রয়িংস এগুলি ক্যাপিটাল থেকে বাদ দিছি এবং রিমার্কস নামে একটা ঘর কেটে সেখানে এটার ব্যাখ্যা দিছি। আর দ্বিতীয় পদ্ধতি বলতে আমি বুঝাতে চাচ্ছি ডান দিকে ক্যাপিটালের সাথে কোনো কিছু যোগও হবে না, বিয়োগও হবে না। যত ধরনের আয় এবং ব্যয়গুলি ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ না করে আয়ের জন্য রেভিনিউমের নামে ঘর কাটবো, ব্যয়ের জন্য এক্সপেন্ডিচার নামে ঘর কাটবো, ড্রয়িংসের জন্য ড্রয়িংস নামে ঘর কাটবো। তাহলে আমি বলতে পারি দ্বিতীয় নিয়মের অঙ্কটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা বারবার করে অঙ্কগুলি ইউটিউবে ঘুরে ঘুরে দেখে নাও। তাহলে এই অঙ্কটা অর্থাৎ এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।